ট্যাক্স রিজিম কি হলো, অর্থাৎ এই মুহূর্তে ভারতের কর ব্যবস্থার যে পরিকাঠামো পরিবর্তন করা হলো সেটা কি দাঁড়ালো, আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আরো একবার আমি দেখাতে চাইবো যে নতুন ট্যাক্স রিজিম যে নতুন সবচেয়ে বড় আলোচনার জায়গা তৈরি করে দিচ্ছে, যেটা আগে 7 লক্ষ টাকা পর্যন্ত ছিল সেটা বেড়ে করা হলো 12 লক্ষ টাকা, অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। আমি আপনাদেরকে একটুখানি গ্রাফিক্সটা যদি সম্ভব হয় দেখানোর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাইবো যে নতুন ট্যাক্স রিজিম যেটা নিয়ে পর পর টুইট দেখতে পাচ্ছি বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা নেত্রী কর্মী সমর্থক সমস্ত রাজ্যের তারা শুধুমাত্র ফোকাস করছেন এই ট্যাক্স যে নতুন রিজিম আনা হলো বা নতুন ট্যাক্স সংস্কার করা হলো সেই বিষয়টার ওপর। তবে আশঙ্কা থাকছে যে নতুন যে ট্যাক্স নতুন যে পরিকাঠামো পরিবর্তন করে যে নতুন বিল আনা হবে সেই বিলে কি থাকবে, সেই বিলে কি থাকবে তার কোনো বিষয় কিন্তু উল্লেখ করা হলো না। পরিষ্কার বলা হলো যে আরো সরলীকরণ করে আনা হবে নতুন কর বিল, সেটার মধ্যে কি থাকবে কি পরিবর্তন করা হবে আগামী সপ্তাহ পরে সেটা আনা হবে, আলোচনা হবে, আমরা নজর রাখবো সেদিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন সাংসদ শুনবো। भाई बजट में आम आदमी के लिए कुछ नहीं है, क्योंकि आपको पता है कि इस साल बिहार में चुनाव है, तो बिहार का चुनाव को रख के सर में रख के उन्होंने पूरा बिहार के लिए एक बजट रोल आउट किया है, जहां पे हर चीज बिहार को दिया है। पिछला बार भी 2024 में जुलाई में जब बजट पेश किया था तो आपने देखा था सब कुछ आंध्र प्रदेश और बिहार के लिए किया गया था। तो आंध्र प्रदेश का तो चुनाव हो गया, अब इस साल बिहार में चुनाव है, आंध्र प्रदेश में 4.5 साल कोई चुनाव है नहीं, तो सब कुछ बिहार के लिए किया गया। और जहां तक बंगाल का सवाल है, पिछले 10 सालों में जब से ये सरकार सत्ते में आई है, जब से बीजेपी सदन चला रहे, जब से सरकार बनाई है 2014 साल से आज तक कुछ नहीं मिला बंगाल को, और आज भी इस बजट में बंगाल के लिए कुछ नहीं है। ये दुखद है, अनफॉर्चुनेट है। আমি এই মুহূর্তে একটা বক্তব্য আমার কাছে আসছে যেটা খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য আপনাদেরকে শোনাবো, যে নীলেশ শাহ, ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তিনি বলছেন দ্য বাজেট ইজ ডেলিভার্ড টু দ্য ত্রিবেণী সঙ্গম এক্সপেকটেশন। তিনি বলছেন দ্য ফার্স্ট এক্সপেকটেশন ওয়াজ দ্য রিডিউসিং ইন দ্য ফিসকাল ডেফিসিট, যেটা 4.4, অর্থাৎ এই মুহূর্তে কি বলা হচ্ছে যে ভারতের রাজস্ব ঘাটতি, আমি জানি না আপনারা এগুলো কতটা আন্দাজ করতে পারছেন, ভারতের রাজস্ব ঘাটতি অর্থাৎ ভারত যা ইনকাম করে সমস্ত ক্ষেত্রে সেটাকে রাজস্ব বলা হয়, এই ভারতের রাজস্ব ঘাটতি 4.8 করা হয়েছে। এটাকে সহজ করে বললে কিভাবে বুঝবেন, অর্থাৎ ভারত যা আয় করছে তার থেকে 4.8% টাকা বেশি খরচ করতে হচ্ছে ভারতকে। আমি এই বিষয়টার উপর একটু গুরুত্ব দিতে চাইবো, আমি সুপ্রিয়র কাছে যেতে চাইবো। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আমি শোনাবো, তারপর সুপ্রিয়র কাছে যাব, শুনুন। বাংলায় কোনো বঞ্চনা নেই, বিমাতৃসুলভ আচরণ এটা কংগ্রেসের ইতিহাস। বিজেপি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখে এবং দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি 14th ফিনান্স কমিশনের কথা শুনে 42%, মানে অক্ষরে অক্ষরে পালন করে 42% রাজ্যের বরাদ্দ বাড়িয়েছে। সুতরাং একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, কেন্দ্রকেও জবাবদিহি করতে হয়, সেও অ্যাকাউন্টেবল। কেন্দ্রের একটাই ব্যবস্থা, হিসাব দাও তারপর টাকা দাও। আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় চলে যাব। প্রথমে সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, ভারতবর্ষের রাজস্ব ঘাটতি 4.8, ভারতবর্ষের মুদ্রাস্ফীতি এই মুহূর্তে 4.4, ভারতবর্ষের ইনফ্লেশন মূল্যবৃদ্ধি সেটাও একটা ভয়ঙ্কর জায়গায় রয়েছে, এবং খুব স্পষ্টভাবে এর জন্য কোনো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই যে এই মুহূর্তে ভারতবর্ষে সাধারণ মানুষের হাতে টাকার যোগান, সাধারণ মানুষ বলতে কিন্তু নিম্ন মধ্যবিত্ত নয়, বারবার করে উল্লেখ করা হয়েছে মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, কোন নিম্ন মধ্যবিত্তের কথা উল্লেখ নেই। এবং আমার দুপাশে বসে যারা এখানে কথা বলছেন, নীলাঞ্জন এবং মধুজা, দুজনেই নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর কথা বলছেন, মুখে দরিদ্রদের কথা একবারও নেই, শুধু মধ্যবিত্তদের কথা। তারা বলছেন মধ্যবিত্তরা হচ্ছে সবচেয়ে ভালো ট্যাক্স পেয়ার,
তাদের কথা ভেবে তাদেরকে রিলিফ দেওয়ার জন্যই এই বাজেট করা হয়েছে। এটার মধ্যে কোনো অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। গরিবদের কথা কোথায়? গতবারের বাজেটে যখন এই মধ্যবিত্তদের কোনো উল্লেখ ছিল না, তখন এই একই প্রশ্ন আমাদেরকে করা হয়েছিল যে মধ্যবিত্তদেরকে রিলিফ কবে দেবে, কারণ মধ্যবিত্ত সব থেকে বেশি ট্যাক্স পেয়ার এই ভারতবর্ষের মধ্যে। আজকে যখন আমি আবার বলছি, বিরোধিতা করবার জন্য বিরোধিতা করতেই হবে, কারণ তাতে হ্যাঁতে হ্যাঁ মেলাবে না। স্বাভাবিকভাবেই আমরা যদি বিরোধিতা থাকতাম, আমরা কোনো না কোনো খুদ বের করতাম। রাজস্ব ঘাটতির ক্ষেত্রে এটা বাস্তব, এখানে কোনো অস্বীকার করার জায়গাও নেই। কারণ হচ্ছে এটাও তোমায় মানতে হবে, এই 10 বছর রিজিমে ভারতবর্ষে এই যে সরকার রয়েছে, তাদের মাথার মধ্যে সব থেকে বড় বোঝা এসে দাঁড়িয়েছিল করোনার মতো একটা মহামারী। এটা কিন্তু কোনো সরকারকে সেভাবে ফেস করতে হয়নি। স্বাভাবিকভাবে ঘাটতির ক্ষেত্রে এটা স্বাভাবিক, কিন্তু উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে হোক বা রাজস্ব ঘাটতিকে মেটাবার ক্ষেত্রে আমি আবার বলছি যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে আরও বেশি করে বাড়াবার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও কাজ করার প্রয়োজন। এটা আমি ব্যক্তিগত স্তরেও মনে করি। বিভিন্ন রাজ্যে যেভাবে, যার জন্য আমরা বারবার করে একটা কথা বলি, যেহেতু বাংলার কথা এতবার হলো, বাংলাতে সেইভাবে শিল্পের নতুন করে কোনো আমদানি কিন্তু নেই। একটা ইনফোসিসের কথা আমরা শুনেছি গত কয়েকদিন আগে, কিন্তু বিগত 14 বছর ধরে কিন্তু নতুন কোনো শিল্প আসেনি। টাটা ন্যানো চলে যাবার পরের বা বামপন্থীদের করে যাওয়া দু চারটে যে কটা শিল্প ছিল, শালবনি থেকে শুরু করে বাকিগুলো, তারপরে কিন্তু নতুন করে কিছু মুখ্যমন্ত্রী কারখানা কলকাতায় করার প্রস্তাব প্রধানমন্ত্রী দিয়ে এসেছেন, দিয়েছেন। এবার সেটা যদি মুখ্যমন্ত্রী তারা রাজি থাকেন, এবং তাদের দ্বারা তো অনেকগুলো বিজনেস সামিট হয়েছে, কিন্তু আলটিমেটলি বিজনেস সামিটের পর কিন্তু প্রত্যেক যাদেরকে তারা পুঁজিবাদী বলেন, আদানি আম্বানি বলেন, এই রাজ্য সরকার হোক বা এর আগের যারা রাজ্য সরকার, সেই পুঁজিবাদীর কথাটা প্রচারের জন্য বলতে হতে পারে, কিন্তু যারা লগ্নিকারী তারা যদি না আসেন, স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু কাজ আসবে না, এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। এমপ্লয়মেন্ট জেনারেট না হলে আর্নিং হবে না, রেভিনিউ আর্ন হবে না। আজকে রাজ্য সরকারের আর্নিং এর প্রসেসটা কোথায় আছে তুমি আমাকে বলো তো। এতক্ষণ ধরে নিশ্চিতভাবে নীলাঞ্জন যে কথাগুলো বলছে সবকটা আমি বিরোধিতা করিনি, কিন্তু যেটা বাস্তব কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সব থেকে বড় মানে আজকে শিল্প বলে কিছু নেই এখানে। কর্মসংস্থানটার কথা বারবার করে বলা হচ্ছে, এমপ্লয়মেন্ট কেন জেনারেট করছে না মানে কেন্দ্র সরকার। খুব ভালো কথা, রাজ্য সরকারের বিগত 14 বছর কর্মসংস্থানের হালটা কি আছে আমাকে তুমি বোঝাও তো। এইগুলো তো দেখো, আমি আবার বলছি একটা কথা, যেখানে এখনো পর্যন্ত রিইনভেস্টমেন্ট করা দরকার সেখানে করা হচ্ছে, যেখানে করার প্রয়োজন সেটাকে উল্লেখ করা হচ্ছে। আর পুরো পূর্ণাঙ্গ বাজেটের চিত্র যদি আমাদের হাতে না আসে, কোন খাতে মধ্যজাতিরা বারবার বলছে যে আমরা জানতেই পারলাম না কি হলো, আমি আবার বলছি পুরোটা যখন হাতে আসবে, এটার তো সুযোগ আবার থাকছে আমাদেরকে ডেকে মানে আলোচনা করবার, তখন আমরা এটা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করব। আমি একটু ইন্দ্রনীল, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন ইন্দ্রনীল, আমি ইন্দ্রনীলের কাছে চলে যেতে চাইবো। ইন্দ্রনীল, জানতে চাইবো যে এই বাজেট থেকে বিরোধী নেতৃত্বরা বলছেন যে আম জনতা, সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি, গরিব সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি। একটা মধ্যবিত্ত শ্রেণী যারা ট্যাক্স পেয়ার, যারা গুড ট্যাক্স পেয়ার, তাদের জন্য এই বাজেট করা হয়েছে। এই মুহূর্তে বাংলার সাধারণ মানুষ যারা এই মুহূর্তে তোমার আশেপাশে রয়েছেন, তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন? এই বাজেট থেকে তারা কি পেলেন? তাদের প্রত্যাশা কি পূরণ হলো? একদমই। আমি প্রথমেই বলি যে বাজেট, সেই বাজেট নিয়ে বিভিন্ন মত কিন্তু রয়েছে সাধারণ মানুষ যারা তাদের, এবং সেই মতের ভিত্তিতেই কয়েকজনকে আমরা পেয়েছিলাম এবং তাদের সঙ্গে আমি একটু আগে কথা বলে নিই। আজকের যে বাজেট, সেই বাজেট থেকে যে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে মধ্যবিত্তদের কতটা সুবিধা হলো? যে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে মধ্যবিত্তদের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে কতজন মানুষের 12 লক্ষ টাকা পর্যন্ত আয় আছে এটা একটা সন্দেহের জায়গা। আমরা জানি যে কর্মচারীদের 39% ডিএ বাকি, ফলে ওই 39% ডিএ পেলে 12 লক্ষ টাকার আওতায় অনেক কর্মচারী পড়তেন, কিন্তু যেভাবে বকেয়া ডিএ রাখা আমাদের রাজ্যে শুরু হয়েছে, ফলে আগামী দিনে আমার তো মনে হয় ম্যাক্সিমাম কর্মচারীকেই আর ডিএ কোনো কালে এই বাজেটে কখনোই আর ওই ট্যাক্স দিতে হবে বলে মনে হয় না আগামী দিনেও। এইটাকে কিভাবে দেখছেন, এই যে ছাড় দেওয়াটাকে? মধ্যবিত্তদের সুবিধা হলো? মধ্যবিত্তদের খুব, প্রথমেই বললাম যে পশ্চিমবঙ্গে 12 লক্ষ টাকা আয়ের যে মানুষ, সে আয়ের মানুষ ম্যাক্সিমামই 12 লক্ষ টাকার নিচে আয়, মানে খুব গুটিগত মানুষের ছাড়া সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষের মধ্যে খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না।
একদমই সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু তারা বলছেন যে আয় কতটা আছে জানি না, এই ট্যাক্স ছাড়ে তাদের কোনো সুবিধা সেইভাবে হবে না। আমি আরও একটু কথা বলবো যে এই যে ছাড়ের কথা বলা হলো, সেই ছাড়ে কতটা সুবিধে হলো সাধারণ মানুষ? সাধারণ যদি কারোর বছরে 12 লাখ টাকা ইনকাম হয়, সে তো আর সাধারণ মানুষ থাকে না, সে বড় লোক হয়ে যায়। আর সত্যি কথা বলতে 12 লাখ টাকা ইনকাম করা ফ্যামিলি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংখ্যা কত আমার মানে নেই বললেই প্রায় ধরা যায়। যাই হোক, যাদের আছে সেটা অন্য ব্যাপার, তো তাদের সেটা বিচার্য বিষয়। তো সাধারণ মানুষের এতে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ট্যাক্সের ব্যাপারে 12 লাখ টাকা ছাড়ে তাদের যা ছিল তাই আছে, তাদের তো ইনকাম বাড়ছে না। ডিএ নেই, এটা নেই, ওটা নেই, এটা ভাতা দিয়ে কতদিন সম্ভব হবে? সেটা তো 12 লাখ টাকা ইনকামে পৌঁছাবে না। না, সুতরাং যেমন চলছে বিরাট কিছু পার্থক্য হবে না সাধারণ মানুষের। একদমই সাধারণ মানুষের বিরাট কোনো পার্থক্য হবে না। আরও একজনকে পেয়ে গিয়েছি, তার সঙ্গেও একটু কথা বলবো যে এই যে ছাড়, ট্যাক্স ছাড়ের কথা ঘোষণা করা হলো, সাধারণ মানুষ হিসেবে আদৌ কি কোনো সুবিধা হলো? বা দেখুন, আমার যেটা মনে হচ্ছে এই 12 লক্ষ টাকা ছাড় যে বছরে বলছেন, তো তাহলে দেখতে গেলে মাসিক হচ্ছে 1 লক্ষ টাকা, তাই তো? তাহলে এমন চাকরিজীবী মানুষ হতে হবে তাকে মিনিমাম মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে। এদিকে সারা দেশ জুড়ে দুর্নীতি চলছে, কোনো জায়গায় নিয়োগ নেই, রেলের যেখানে নিয়োগ চলছে আসন সংখ্যা খুব কম। এখন এই পশ্চিমবঙ্গের যদি কথা বলি স্পেসিফিকলি, তাহলে দেখুন আমি এখন ধর্মতলাতে আছি, সেখানে আমি একটু আগে দেখে এলাম 4টে ক্যাম্প আছে, সেখানে তারা অনশনরত 100 কতদিন হয়ে গেল তারা সেখানে অনশনরত আছে। তো পশ্চিমবঙ্গেরও কোনো দিক থেকে রিক্রুটমেন্ট হচ্ছে না, ইনকামের তো কোনো প্রশ্নই ওঠে না। সেই সঙ্গে সঙ্গে যদি কেন্দ্রীয় বাজেটের কথা বলেন, 12 লক্ষ টাকা মানে একজন সাধারণ মানুষের কোনো প্রশ্নই উঠছে না, এখানে শুধুমাত্র বড় লোকদের কথাই ভাবা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি এখানে সাধারণ মানুষের কোনো চান্সই নেই, এবং যারা ছোটোখাটো চাকরি করছে তাদেরও কোনো চান্স নেই। এখানে শুধুমাত্র বিজনেসম্যান এবং বড় বড় যারা চাকরিজীবী আছে তাদের জন্যই ভাবা হচ্ছে, আর গভর্নমেন্ট সেটাই ভাবছে, আমাদের সাধারণ মানুষের জন্য কোনো স্কোপই নেই। একদমই দেখো, স্পষ্টতই কিন্তু তারা বলছেন যে সাধারণ মানুষের জন্য যে বাজেট, সেই বাজেট নয়, এই মত কিন্তু বারংবার উঠে আসছে। ইন্দ্রনীল, আমি একটু জানতে চাইবো তারা কি বাজেট ভাষণ দেখেছেন? তারা কি বাজেট ভাষণ দেখার পরে এই বক্তব্যগুলো রাখছেন, নাকি একেবারে গতানুগতিক বক্তব্য যে বাজেট মানেই মানুষের প্রত্যাশা পূরণ হয় না, বাজেট মানে মানুষের কথা নেই, এটা গতানুগতিক কথা বলছেন? তা আমি কয়েকজনের কাছে একটু জানতে চাইবো, তারা কি বাজেট ভাষণ দেখে এই কথাগুলো বলছেন, বাজেট সম্পর্কে ওয়াকিবহাল? এটাও আমাদের জানা প্রয়োজন, প্লিজ। একদমই যে আজকের যে বাজেট, সেই বাজেট আপনারা শুনেছেন বা দেখেছেন, সেইটা নাকি আপনাদের যে মনে হচ্ছে সেই জায়গাটা? বাজেটে যে জীবনদায়ী ওষুধের ছাড়ের যে ব্যাপারটা একটা দিয়েছে, এটাতে সাধারণ মানুষের যথেষ্ট উপকার হবে। কেননা আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি যে মানে রোগের প্রকোপটা মানুষের মধ্যে, বা এই যে নানা রকম নিত্য নতুন ব্যাধি, এটা মানুষকে গ্রাস করছে। ফলে জীবনদায়ী ওষুধের যে ছাড়ের ব্যাপারটা, এটাতে সাধারণ মানুষ যথেষ্ট উপকার হবে। বাজেট কি আজকে দেখেছেন বা বাজেট সম্বন্ধে? না, এই দুটো পয়েন্টই শুনেছি, এই কর ছাড়ের ব্যাপারটা আর এই জীবনদায়ী ওষুধের ছাড়ের ব্যাপারটা। পুরো বাজেটটা ডিটেলস দেখার সময় হয়ে ওঠেনি। একদমই দেখো, তারা বলছেন যে পুরো বাজেট, সেই বাজেটটা দেখা হয়নি, কিন্তু তারা শুনেছেন যে এই যে বাজেট, সেই বাজেটে যে কর ছাড় এবং যে জীবনদায়ী ওষুধের কথা বলা হচ্ছে। থাকার জন্য এই মুহূর্তে সম্ভবত শহীদ মিনার চত্বর থেকে ইন্দ্রনীল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমি এই মুহূর্তে যে দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ার দৌলতে যারা এই অনুষ্ঠান পরবর্তীতে দেখবেন, আমি বলবো চায়ের দোকানে বসে গুজবে কান দেবেন না। ভাতের কাছে অর্থনীতিবিদ না থাকুক, ইন্টারনেট এখন সহজলভ্য হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে একটু নিজে খতিয়ে দেখুন। কোন চায়ের দোকানে বসে আলোচনা কোনো ব্যক্তির থেকে শুনবেন না। আমি বলবো যে নিজে দেখুন, নিজে বুঝুন, প্রয়োজনে যারা বোঝেন তাদের পরামর্শ নিন। না হলে নচেত এই অনুষ্ঠান চলাকালীন সোশ্যাল মিডিয়াতে লাইভ যদি আপনারা দেখতে পান, সেখানেও প্রশ্ন রাখুন, আমরা সম্ভবত আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সুপর্ণ মৈত্র, অর্থনীতিবিদ। সুপর্ণদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে অনেকক্ষণ অনুষ্ঠানের শুরু থেকে মিস করছিলাম, কিন্তু আজ অনেক জায়গায় আপনাকে যেতে হচ্ছে, খুব স্বাভাবিক। সুপর্ণদা, আমার প্রথম প্রশ্ন, সবাই যেটা করছেন, সবাই যেটা শুনছেন, বুঝছেন না সেটা পরের বিষয়, সবাই যেটা শুনছেন সেটা হচ্ছে ট্যাক্স ছাড়। কিন্তু দুটো জিনিস মানুষের কাছে পরিষ্কার হচ্ছে না। আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি যে একটা ট্যাক্স রিজিম দেওয়া হয়েছে 0 থেকে 4 লাখ, যেটা করমুক্ত। 4 লাখের পরবর্তী থেকে বিভিন্ন স্ল্যাবে নেওয়া হচ্ছে সর্বোচ্চ 24 লাখ টাকা পর্যন্ত 30%, যেটা 24 লাখ টাকা পর্যন্ত আগেও 30% ছিল। আরেকটা আমরা স্ল্যাব পাচ্ছি, সেটা হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত
ট্যাক্স মুকুব, কোনো ট্যাক্স দিতে হবে না, এবং তাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75, মানে আমি যদি ধরে নিই একজন ব্যক্তি 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স মানে চাইছেন না তিনি দিতে, তিনি নাও দিতে পারেন, দিলে আলাদা কথা, নাও দিতে পারেন। এইটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না, এই যে 0 থেকে 4 একটা করমুক্ত স্ল্যাব, আরেকটা 12,75,000 টাকা পর্যন্ত স্ল্যাব, এই দুটোর স্পেসিফিকেশন যদি আমাদের একটু করে দেন, আমার মনে হয় অনেকেই এটা জানতে চাইছে। প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি আমি একটা স্পেসিফিকেশন এক্সপার্ট নই, হ্যাঁ, রাইট? সুতরাং আমার থেকে যদি কোনো স্পেসিফিকেশন আশা করা হয় না, তাহলে আমরা শুধু আমি জানতে চাইছি, আমি হ্যাঁ। বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি কোনো রকম ভাবে সেখানে কোনো পাণ্ডিত্য ক্লেম করতে পারি, ঠিক, ঠিক। কিন্তু আমি যেটা নিজে বোঝার চেষ্টা করব বা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদেরকে হঠাৎ একটা বলা হলো যে আজকে এতটা আমাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা যদি আজকে বাজেটের আগের মুহূর্ত অবধি দেখি তাহলে দুটো স্কিম চলছিল, একটা হচ্ছে ওল্ড স্কিম, আরেকটা হচ্ছে নিউ স্কিম। ওল্ড স্কিমটা কি? ওল্ড স্কিমের ডিডাকশনস গুলো আছে এবং নিউ স্কিমে সেই ডিডাকশন নেই, কিন্তু লোককে বলা হচ্ছিল যে আপনার নিউ স্কিমে শিফট করে যান, যে নিউ স্কিমে গেলেই বেটার হবে যেটা ছিল। আজকে আরেকটা জিনিস অ্যানাউন্স করা হয়েছে, সুতরাং আমরা কিন্তু এখনো কম্পেয়ার করে দেখিনি বা কেউ হয়তো দেখার সময় পাননি, কারণ যারা চট করে খুব খুশি হয়ে যাচ্ছেন বা নিরাশ হওয়ারও কোনো কারণ নেই, কিন্তু চট করে যারা খুশি হচ্ছেন, আমাদের সকলের উচিত যেটা অলরেডি এক্সিস্টিং নিউ স্কিম আছে ভার্সেস ভিজাভি প্রপোজ যে নিউ স্কিমটা আছে তার মধ্যে এক্স্যাক্টলি কতটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে সেটা বোধহয় আমাদের স্টাডি করার দরকার। সেটা অন্তত আমি করে উঠতে পারিনি, যারা করেছেন কনগ্রাচুলেশনস টু দেম, তাদের থেকে আমরা অন্তত শুনতে পারি এই ব্যাপারটা। আমার যেখানে সৈকত, যেখানে প্রশ্ন থাকবে যেখানে, সেটা আপনি হয়তো সকলকেই করবেন, কিন্তু যেহেতু আমি অনেকক্ষণ পরে আপনাদের দেখা পেয়েছি, আপনাদের সকলের কাছাকাছি আসতে পেরেছি, আপনারাও যেরকম আমার সাথে দেখা করে উৎসাহিত, আমি আরও বেশি উৎসাহিত আপনাদের সকলের সাথে দেখা করতে পেরে। স্বাভাবিকভাবেই কতগুলো প্রশ্ন থাকছেন যে অর্থমন্ত্রী তো একটা টাকার জোগাড় হয় তারপরেই তো তিনি সেটা বন্টন করেন। আচ্ছা, তো তাহলে যদি আমি ধরে নিই যে আজকে উনি এতটা টাকা ফোরগো করছেন, মানে স্টেট এক্সচেকার থেকে ফোরগো করছেন, তাহলে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে বাকি যা ডেভেলপমেন্টাল ওয়ার্ক চালাচ্ছেন, তাহলে তিনি সেটা কি করে ফান্ড করবেন, এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন, রাইট? তার কারণ এই সরকারকে আমি প্রথমেই কনগ্রাচুলেট করতে চাই, কেন্দ্রীয় সরকারকে, তার অনেকগুলো কারণটা পরে আসছি, কিন্তু কনগ্রাচুলেট করতে চাই তার কারণ ফিসকাল প্রুডেন্সের ব্যাপারে, যখন রাজকোষ ঘাটতির ব্যাপারে তারা বারবারই বলেছিলেন যে আমরা প্রায় 4.5% অফ জিডিপি আমরা কিন্তু ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি রাখবো। সেখানে স্বভাবতই যেটা ক্রিটিসিজম হয়েছে যে আপনি দরকারি খরচাও করছেন না, তার কারণ বেসরকারি বিনিয়োগ কিছু হচ্ছে, পুঁজি বিনিয়োগ হচ্ছে না, সুতরাং আপনাদের ওপরেই আমরা নির্ভর, আপনিও যদি ওই খরচাটা বাঁচানোর জন্য হাতটা করে রাখেন তাহলে আমরা কি করে করবো, দ্যাটস দ্য ক্রিটিসিজম পার্ট অফ ইট। বাট সেটা তারা করেছেন। হ্যাঁ, তাহলে সেরকম যদি তারা ধরে রাখতে চান এবং তারা যদি এতটা রেভিনিউ ফোরগো করে থাকেন, অ্যান্টিসিপেটেড রেভিনিউ আর এক্সপেক্টেড রেভিনিউ, তার কারণ ভারতবর্ষে মাত্র 5% লোক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, 5%, তার মধ্যে আবার 50% ট্যাক্স দেন। সুতরাং সৈকত আইন তার কিন্তু টাকা মারার কোনো স্কোপ নেই, তার কারণটা হচ্ছে তিনি মাইনের সাথে সাথে ট্যাক্স ডিডাক্টেবল এট সোর্স। কিন্তু অনেক মানুষকে জানি তার বাড়ির নিচে হয়তো স্কোডা অক্টিভিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার ইনকাম ট্যাক্স ফাইল নেই, কার্টেসি স্পেসিফিক কমিউনিটি অফ দি অ্যাকাউন্টিং প্রফেশন, তার কিন্তু সেটা নেই। তো তাহলে যদি সেরকম হয় তাহলে উনি কোথা থেকে ফান্ড করবেন এই টাকাটা? দিস ইজ আ ভেরি ভেরি বিগ কোয়েশ্চেন। এক্স্যাক্টলি। ওয়ান। সেকেন্ড হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই একটা চ্যানেলে ছিলাম, সেখানে ভারতীয় জনতা পার্টির মানে পদাধিকারী একজন বললেন এবং করে আমাকে ওই অ্যান্থনি কুইনের কথাটা মনে পড়ে গেল। আমি ঠিক সিনেমার নামটা মনে করতে পারছি না, কিন্তু অ্যান্থনি কুইনের ওই ক্যারেক্টারটা ছিল যে আরবসদের সাথে যখন ব্রিটিশদের লড়াই হচ্ছিল তখন ব্রিটিশরা তাদেরটা দিনের মধ্যে দখল করে ফেলেছিলেন। তো তখন অ্যান্থনি কুইন বলেছিলেন, ইউ টেক ইট বাই দ্য ডে অ্যান্ড উইল টেক ইট বাই দ্য নাইট। তো আমি ওনাকে সেটা বলে এলাম, কেন আমি যখন জিজ্ঞেস করলাম এই টাকাটা আসবে কোথা থেকে, উনি প্রায় বলেই ফেললেন যে আমরা জিএসটি আরোপ করে তুলে নেব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ কিন্তু এই দেশটা চালান। ঠিক। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যাদেরকে আমি দোষ দিচ্ছি না প্রাইম মিনিস্টার মোদিকে, কিন্তু 2019-এ যে কমিউনিটিকে 26% ট্যাক্স করেছিলেন যে নতুন তারা পুঁজি বিনিয়োগ করবেন, কর্মসংস্থান হবেন,
তাহলে কি সেটাকে আবার রিভিজিট করার সময় হয়েছে? এটা আমার প্রশ্ন। That's all for the time being. আমি আপনার বক্তব্যে যতটা বুঝতে পারলাম, আমাকে ভুল হলে ধরিয়ে দেবেন, সেটা হচ্ছে কোথাও গরিব মধ্যবিত্ত মানুষকে হয়তো বলা হচ্ছে যে আপনাকে নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 12 লক্ষ টাকা বা 12,75,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু সেই ছাড়ের সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে অন্যান্য যে বিষয়গুলো যেটা একটু আগে আমাদের এই আলোচনায় নীলাঞ্জন তুলছিলেন, যে ধরুন অমুক অমুক ক্ষেত্রে আপনার যদি এখানে ইনভেস্ট থাকে বা অমুক অমুক ক্ষেত্রে যদি আপনি সেগুলোকে সেখানে টাকা রেখে থাকেন, তাহলে সেগুলো আপনার ডিডাকশনের আওতায় পড়বে। কিন্তু এই যে 12 লক্ষ টাকা বা 12,75,000 টাকা পর্যন্ত টোটাল যোগ করি, তাহলে সেইগুলো তার মধ্যে আছে কিনা, যদি থাকে, ধরেও নিচ্ছি যদি থাকে, তাহলেও যদি ওই বিজেপি নেতার কথা আমি ধরে নিচ্ছি না, কারণ তিনি অন্য চ্যানেলে বসে কি বক্তব্য রেখেছেন আমার মনে হয় সেটা পার্টির বক্তব্য নয়, কিন্তু যদি আমি ধরে নিই যে এটাই সত্যি হয় যে জিএসটির ক্ষেত্রে বা জিএসটি আরো বেশি পরিমাণ কোথাও লাগু করে, তাহলে সেইটা মানুষের ঘাট থেকে তুলে এনে এই পরিমাণ ওই যে 5% মানুষ তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে 95% মানুষের কাছ থেকে সেই টাকাটা তোলা হবে। আমি কি ঠিক বলতে পারছি? আমার এইটা কি সত্যি শঙ্কার জায়গা? প্রথম কথা হচ্ছে যে আমরা তো এই দেশটা তো কনজাম্পশন ট্যাক্সের উপরেই চলছে। ঠিক। তার কারণটা হচ্ছে যদি আমি ট্যাক্সের 3টে পিলারে দেখি, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা কর্পোরেশন ট্যাক্স, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা প্রায় জিএসটি ছাড়া আর কিছু অলমোস্ট সেখানে এসে থাকে। তার মানে যদি আমি দেখি জিএসটিটা কি, একটা গরিব মানুষও পাউরুটি খেলে যা পয়সা দেয়, একটা বড় লোকও পাউরুটি খেলে পয়সা দেয়, কিন্তু আমরা জানি নিচের দিকের মানুষটা তার 90 থেকে 95% খরচাটাই ফুড আইটেমে করে। তাহলে ফুড আইটেমে কিন্তু যদিও ট্যাক্স কম, কিন্তু মধ্যবিত্ত তো কনজিউমিং করছে, সে বাড়ি কিনছে, করছে। তাহলে যেসব শিল্পপতি বলছেন এই দেশে চাহিদা কম, তাহলে মধ্যবিত্তকে পিছলে সেখান থেকে অসুবিধে হয়ে যাবে। আর বড় লোক তো সে তো অন্য ইনস্ট্রুমেন্ট কেনেন, তিনি তো 5টা জামা 10টা জামা বা যা কিছু কিনছেন না। তাহলে আমার এই কনজাম্পশন ইকোনমিটাকে চালানোর জন্য মানুষের হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যাপারটা হচ্ছে যে আমি জানতে চাইছি, আমি আবার বলছি যে আমি একদম নির্বোধ একটি মানুষের মতো, আমি আমার নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে আমি এখানে জানতে চাইছি যে একটা টাকা, তার কারণ কেউ কারোর বাড়ি থেকে টাকা আনবে না, এবং 0 = 0ই হবে বা 2 = 2ই হবে। তাহলে যদি আমি একটা সোর্সে যদি টাকাটা দিই, কোথাও দিই, তাহলে তো আমি কি তাহলে সোশ্যাল স্পেন্ডিং এরটাকেই কমাবো, 1, 2 হচ্ছে আমি ফিসকাল ডেফিসিটটাকেও ঠিক রাখবো। তাহলে আমি ওই টাকাটা যেটা ফোরগো করছি সেই টাকাটা আসবে কোথা থেকে, মানে নেট খুব সহজ একটা প্রশ্ন তুলেছেন, খুব সহজ প্রশ্ন, মানে বিশ্বাস করুন সুপর্ণবাবু, এই কারণে আপনাকে আমি মিস করছিলাম যে এই অনুষ্ঠানটায় এই প্রশ্নটাই সবচেয়ে দরকার ছিল। সুপ্রিয়, এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। মানে সরকারের ইনকাম, সহজ করে বলি, সরকারের ইনকাম হচ্ছে 2 টাকা, ধরে নিচ্ছি টোটাল ইনকাম 2 টাকা। এবার সরকার বলছে এই 2 টাকার মধ্যে আমার ফিসকাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি, আমরা যেটা মানে বলেছি, প্রতিশ্রুতি দিয়েছি 4.4, সেটা 4.8 রাখা হয়েছে। এই 4.8 মানে ওই 2 টাকার মধ্যে আমার রাজস্ব ঘাটতি হচ্ছে 50 পয়সা। তাহলে এই 50 পয়সা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। এইবার আবার প্রশ্ন হচ্ছে বাকি যে 1.5 টাকা রয়েছে, এই 1 টাকা 50 পয়সার মধ্যে আমি 1 টাকা ছাড় দিয়ে দিলাম, বাকি রইল 50 পয়সা। এই 50 পয়সার মধ্যে আমার এত খরচ, সেটা করব কি করে? সেইটার জন্যই আমার মনে হয় একটু আগে মধুজা তুলছিল যে প্রশ্নটা, যে বিদ্যুৎ, নগরোন্নয়ন, খনি, ব্যাংকিং, এগুলোতে একটা বেসরকারীকরণ করে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে, বা দেখা যাবে সরকার সেখান থেকে জোরপূর্বক কোনো টাকা তোলার একটা পরিকল্পনা হবে, এবং সেটা জিএসটির ক্ষেত্রেও হতে পারে। সেটাকেও অসম্ভব বলে মনে করা হচ্ছে না এখনো পর্যন্ত। মারাত্মক ব্যাপার এটা যদি হয়। প্রথম এখানে তো বলা হয়েছে যে নতুন আয়কর স্ট্রাকচার একটা আসতে চলেছে, তো সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ এইভাবে, আমি তো কোনো স্যারের মতো অর্থনীতিবিদ নই, এত ডিটেলিং আমার কাছে এই মুহূর্তে নেই, আর আমি বলতেও পারবো না এখানে দাঁড়িয়ে। আমার পার্টি আমাকে এটা বলেও পারেনি যে জিএসটিতে বাড়িয়ে দেবে। সুতরাং এই ধরনের বেফাস মন্তব্য করা থেকে আমি নিজেকে বিরত রাখবো। এটা বাস্তব, কোনো না কোনো ক্ষেত্রে নিশ্চিতভাবে কিছু না কিছু কাট অফ হবে, বাড়বে, যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাস্তবটা যেটা সেটা মানতে হবে। যেহেতু এতটা ছাড় এখানে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে সেটাকে ভরপাই করবার জন্য যেটুকু দরকার সেটুকু করবে। তবে আমরা আশা রাখবো অন্ততপক্ষে জিএসটিকে আরও সরলীকরণ করার দাবি উঠেছিল,
এটার মধ্যে যেন হাত না দেওয়া হয়। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। জিএসটি সরলীকরণ আর জিএসটি ছাড় দুটো এক জিনিস না, না, নয়। না, আমি দুটো জিএসটি এক জিনিস করছি সরলীকরণ না। হলে ব্যবসায়ীদের সুবিধা হবে, তুমি বললে কিন্তু না। জিএসটি ছাড়ের প্রসঙ্গ উঠছে এখানে। না, তুমি বললে। এখানে উঠছে জিএসটি সরলীকরণ হলে কোনো জিনিসের দাম কমে না। আমি সেটা বলিনি। জিএসটি ছাড় দিতে আমি হবে, বুঝতে কিছু কিছু পেরেছি। জিনিস জিএসটির বাইরে করতে হবে। আমি সেটা বলিনি। জীবনদায়ী ওষুধে জিএসটি নেওয়া হচ্ছে, ওয়াই, কেন? আমি বলছি, একটু আগে স্যার বললেন না যে অমুক একজন কেউ বলেছেন যে জিএসটি আমরা বাড়িয়ে দেবো, তার পরিপ্রেক্ষিতে কথাটা আমি বললাম। আমি সেটা বুঝতে পেরেছি। না, আর তো কোনো রাস্তা নেই। দ্বিতীয় কথা, উনি পরিষ্কার করে বললেন যে তিনটেই সোর্স গভর্নমেন্টের ইনকামে, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। একটা না, এক মিনিট, এটাকে আমাদের অস্বীকার করতে হবে, আমরা পারবো না। অস্বীকার করলাম। হ্যাঁ, আমি বলছি তিনটেই সোর্স, আপনি আমি কার তোমাকে থেকে আবার ইনকাম বলছি, করবেন? যতক্ষণ না পূর্ণাঙ্গ, হ্যাঁ। তুমি আমাকে আবার দেখো, আমি আবার আসবো তো। আমি আবার বলছি তো, যতক্ষণ না পূর্ণাঙ্গ স্ট্রাকচার আমাদের হাতে আসছে, বিদ্যুৎ হোক, পরিবহন হোক, যে যে খাতের কথা দিদি এখানে বললেন, সেটারও তো একটা স্ট্রাকচারাল ডেফিনেশন আবার আমাদের অদ্ভুত দরকার। বিষয় এটাই, সুবর্ণদা, আমি যতক্ষণ না বিরতিতে এটা যাব। আসবে, ততক্ষণ তো অদ্ভুত বলতে বিষয় পারবো না। এটাই যে মজাদার বিষয় এটাই যে তিনটে ট্যাক্স রিজিমকেই খুলে রাখা হয়েছে। মানে আমি যতদূর বুঝেছি তাতে দেখা যাচ্ছে পুরনো ট্যাক্স রিজিমটা খুলে রাখা হয়েছে এবং বলা হয়েছে সেটা 2 থেকে 4 বছর অবধি বাড়িয়ে দেওয়া হলো, এবং যারা ট্যাক্স দেননি এখনো তাদের ট্যাক্সে উৎসাহিত করার জন্য বলা হলো যে এটা কোনো আর মানে শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়বে না। আবার এটাও আমরা জানতে পারলাম না যে এবার জিএসটি বাবদ সরকারের ক্ষতি হয়েছে না সরকার এত বাবদ জিএসটি সবচেয়ে বেশি তুলেছে। প্রত্যেকটি বাজেটে কিন্তু জিএসটির কথা উল্লেখ থাকে, সরকার কত ইনকাম করছে, কত তার ক্ষতি হচ্ছে, কত কি হচ্ছে সেগুলো উল্লেখ থাকে। এবার অদ্ভুতভাবে তার কোনো উল্লেখই নেই, ফলে আমরা বুঝতেই পারছি না যে সরকারের প্ল্যানিংটা কি। আমি এই বিষয়টাই আবার আলোচনায় আনবো, আমি আসছি ছোট্ট একটা বিরতির পর। তবে বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ তার অন্য কাজের জন্য তিনি এই অনুষ্ঠান থেকে এই মুহূর্তে উঠে যাবেন। তবে এই প্রশ্ন রইল, সুপ্রিয়, আবার দেখা হবে কোনো না কোনো অনুষ্ঠানে। এই ইস্যু আমরা এক্ষুনি ছাড়তে পারছি না, কারণ নতুন আবার বিল টিল আসছে, ফলে আলোচনা হবে, দেখা হবে নিশ্চয়ই। একটা বিরতির পর আবারও ফিরে আসছি ঠিক এই প্রশ্নগুলো নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি আবারও একটু সুপর্ণদা আপনার কাছেই যাব, কারণ অনেক প্রশ্ন মাথার মধ্যে রয়েছে যেগুলো আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা লক্ষ্য করলাম যে অন্যান্য বাজেটের সঙ্গে ঘন্টার হিসেবে বাজেট বক্তৃতা বোধহয় সমানই প্রায়। এবার অনেক বেশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, স্পেসিফিকেশন কম, কোন ফান্ডে কত টাকা অ্যালোকেশন তার উল্লেখ নেই, রেল বাজেট তো নেই, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা ফলো করলাম যে এমএসএমই সেক্টরের কথা বাদ দিয়ে মানরেগা, আবাস ইত্যাদি ইত্যাদি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোতে বাজেট অ্যালোকেশন বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে তার কোনো রকম উল্লেখ নেই। যেন দেখে মনেই হচ্ছিল যে বিহারমুখী একটা বাজেট। আর দুই হচ্ছে ট্যাক্স রিজিমকে যে আমি এতটা কমিয়ে দিচ্ছি, মানে আয়করে ছাড় দিচ্ছি, সেটাকে ঘোষণা করার একটা কোথাও একটা মনে হয় প্রথম থেকে চাহিদা ছিল। এইগুলো কতটা ইম্পর্টেন্ট এই বাজেটের ক্ষেত্রে? আমি উত্তর দিয়ে দিচ্ছি, লাস্টেরটা দিয়ে শুরু করছি। প্রথম কথা হচ্ছে যে মানরেগা যে কত একটা মানে ইম্পর্টেন্ট প্রকল্প, তার সম্বন্ধে যত বলা যায় ততই কম হবে। এবং ভারতবর্ষ দেশ হিসেবে সংসদে তারা এটা আইন সিদ্ধ অধিকার করেছিলেন যে 100 দিনের কাজের অধিকার পাওয়া যাবে 2005 সাল। আমরা যদি দেখলাম যে গত বছরেও যে বাজেট বরাদ্দটা দেখলাম, তারা সব থেকে বেশি মানরেগার জন্য রেখেছিলেন, কিন্তু কত টাকা রেখেছিলেন? 86,000 কোটি টাকা রেখেছিলেন। 86,000 কোটি টাকা থেকে কত দিনের কাজ ফান্ড করা যায়? মাত্র 48 দিনের কাজ ফান্ড করা যায়। তার মানে আমি দেখতে পাচ্ছি 52-53 দিন, 56 দিন, 53 দিন, 52 দিন, 48 দিনের দাঁড় করিয়ে রেখেছে। এবং যখনই তাদেরকে এই প্রশ্নগুলো করা হতো যে আপনারা এই ফান্ডটাকে কেন কমাতে যাচ্ছেন, তখন তাদের একটা স্ট্যান্ডার্ড উত্তর থাকতো যে এটা একটা ডিমান্ড ড্রিভেন বা চাহিদা ড্রিভেন প্রোগ্রাম। যদি এই প্রোগ্রামটা চাহিদা থাকে তাহলে আমরা করব। আরে যেখানে কোভিড পশ্চাৎ, যেখানে রুরাল ইকোনমি ওই রকমভাবে ধসে গেছে বা যা কিছুতে, সেখানে তো মানরেগা চাহিদা থাকবেই। তাহলে এরকম একটা প্রশ্ন করার কি দরকার আছে? দুই হচ্ছে, তবে এই কেন্দ্রীয় সরকারকে আমি আবার একটা ব্যাপারে এই বিষয়ে প্রশংসা করতে চাইব। তার কারণ আগে যখন মানরেগাটা তৈরি হয়েছিল, তারা শুধু কিন্তু ম্যান এবং মেটেরিয়ালের মধ্যে বা সম্পদ ক্রিয়েশনের সাথে কোনো কোরিলেশন ছিল না।
এই সরকার আসার পরে কিন্তু সঠিকভাবে ওই ম্যান এবং মেটেরিয়ালের একটা কোরিলেশন তৈরি করেছেন, সেটা আউটকাম অ্যাসেসমেন্টের জন্য আবার মানে জিনিসটাকে আবার কমপ্লিকেট করে ফেলেছেন, সেটা আলাদা কথা। সুতরাং মানরেগার ইম্পর্টেন্সটাকে এরা কি করে ওইটা ফান্ড করছেন। তবে আজকে আপনি দেখতে পাননি, নিশ্চয়ই কালকে যখন পুরো ডিটেল পেয়ে যাবে আপনি তখন অ্যালোকেশন দেখতে পাবেন। হ্যাঁ, দুই হচ্ছে রেলের ব্যাপারে, রেল বাজেট এখন তুলে দিয়েছি আমরা, সেই জন্য আপনি আলাদা করে রেল আর ইউনিয়ন বাজেট বুঝতে পারবেন না, ওটা একসাথে মিশে আছে। আচ্ছা, রেলের ব্যাপারটা হচ্ছে রেলটা একটা দার্শনিকভাবে এই সরকারকে চিন্তা করতে হবে যে রেলটাকে কি তারা সামাজিকভাবে দরকারি মনে করেন কি না। যদি সেটা মনে করেন তাহলে সেরকমভাবে অ্যালোকেট করতে হবে। আগে অনিল কাকোদকার কমিটি হয়েছে, স্যাম পিট্রোডা কমিটি হয়েছে, সেফটি এবং অন্যান্য জিনিসের জন্য তারা এত টাকা বরাদ্দ করতে বলেছেন। এবং মাঝে মাঝে আমাকে যখন মানুষ বলেন যে এরকম রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সৈকত আপনি অনেক প্রোগ্রাম করেন, আমি বলি যে ঐশ্বরী বৈষ্ণব খুব কপাল করে রেলমন্ত্রী হয়েছিলেন যে অনেক তুলনায় কম অ্যাক্সিডেন্ট হয়েছে, এর থেকে আমি অনেক বেশি অ্যাক্সিডেন্ট অ্যান্টিসিপেট করছি। তার কারণ কোনো হায়ার লোক নেওয়া হচ্ছে না, আনম্যান ক্রসিংস আমি আরও বেশি সেখানে এক্সপেক্ট করছি। 2, 3 হচ্ছে এই যে ট্যাক্সের কথা বলা হচ্ছিল, প্রথম কথা হচ্ছে আমরা 2024-এ পার্লামেন্টারি ইলেকশনে দেখতে পেয়েছি যে মিডল ক্লাস কিন্তু যারা পুরোটা এতটা এই সরকারের বোঝা টানেন তারা একদম জর্জরিত। তারা যদি মাথায় চাঁদ কিনতে গেলে তাদের রোজগার নেই। একটু আমি সুবর্ণদা থামাচ্ছি, নরেন্দ্র মোদী বক্তব্য রাখছেন, কি বলছেন আমি একটু শোনাবো। প্রধানমন্ত্রী, खजाना कैसे भरेगा, लेकिन ये बजट उससे बिल्कुल उल्टा है। लेकिन ये बजट देश के नागरिकों की जेब कैसे भरेगी, देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। साथियों, इस बजट में रिफॉर्म की दिशा में महत्वपूर्ण कदम उठाए गए हैं। न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है। ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा। बजट में रोजगार के सभी क्षेत्रों को हर प्रकार से प्राथमिकता दी गई है। लेकिन मैं 2 चीजों पर ध्यान आकर्षित करना चाहूंगा, उन रिफॉर्म्स की मैं चर्चा करना चाहूंगा जो आने वाले समय में बहुत बड़ा परिवर्तन लाने वाले हैं। एक, इंफ्रास्ट्रक्चर स्टेटस देने के कारण भारत में बड़े शिप्स के निर्माण को बढ़ावा मिलेगा, आत्मनिर्भर भारत अभियान को गति मिलेगी। और हम सब जानते हैं कि शिप बिल्डिंग ये सर्वाधिक रोजगार देने वाला क्षेत्र है। उसी प्रकार से देश में टूरिज्म के लिए बहुत संभावना है। महत्वपूर्ण 50 टूरिस्ट डेस्टिनेशन, वहां पर जो होटल्स बनाएंगे उस होटल को पहली बार इंफ्रास्ट्रक्चर के दायरे में लाकर टूरिज्म पर बहुत बल दिया है। इससे हॉस्पिटैलिटी सेक्टर को, जो रोजगार का बहुत बड़ा क्षेत्र है, और टूरिज्म जो रोजगार का सबसे बड़ा क्षेत्र है, एक प्रकार से चारों तरफ रोजगार के अवसर पैदा करने वाला एक क्षेत्र को ऊर्जा देने वाला काम करेगा। आज देश विकास भी विरासत भी इस मंत्र को लेकर चल रहा है। इस बजट में भी इसके लिए भी बहुत महत्वपूर्ण और ठोस कदम उठाए गए हैं। 1 करोड़ पांडुलिपियों के लिए संरक्षण के लिए, मैन्युस्क्रिप्ट के लिए ज्ञान भारतम मिशन
लॉन्च किया गया है। साथ ही भारतीय ज्ञान परंपरा से प्रेरित एक नेशनल डिजिटल रिपोजिटरी बनाई जाएगी, यानी टेक्नोलॉजी का भरपूर उपयोग किया जाएगा और हमारा जो परंपरागत ज्ञान है उसमें से अमृत निचोड़ने का भी काम होगा। साथियों, बजट में किसानों के लिए जो घोषणा हुई है वो कृषि क्षेत्र और समूची ग्रामीण अर्थव्यवस्था में नई क्रांति का आधार बनेगी। पीएम धन धान्य कृषि योजना के तहत 100 जिलों में सिंचाई और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट होगा। किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। साथियों, इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है ताकि एंटरप्रेन्योर्स को, एमएसएमईज को, छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो। नेशनल मैन्युफैक्चरिंग मिशन से लेकर क्लीन टेक, लेदर, फुटवियर, टॉय इंडस्ट्री जैसे अनेक सेक्टर्स को विशेष समर्थन दिया गया है। लक्ष्य साफ है कि भारतीय प्रोडक्ट्स ग्लोबल मार्केट में अपनी चमक बिखेर सके। साथियों, राज्यों में इन्वेस्टमेंट का एक वाइब्रेंट कॉम्पिटिटिव माहौल बने, इस पर बजट में विशेष जोर दिया गया है। एमएसएमईज और स्टार्टअप के लिए क्रेडिट गारंटी को दोगुना करने की घोषणा भी हुई है। देश के एससी, एसटी और महिला जो नए उद्यमी बनना चाहते हैं उनको 2 करोड़ रुपए तक के लोन की योजना भी लाई गई है और वो भी बिना गारंटी। इस बजट में न्यू एज इकोनॉमी को ध्यान में रखते हुए गीग वर्कर्स के लिए बहुत बड़ी घोषणा की गई है। पहली बार गीग वर्कर्स का ई श्रम पोर्टल पर रजिस्ट्रेशन किया जाएगा। इसके बाद इन साथियों को स्वास्थ्य सेवा और दूसरी सोशल सिक्योरिटी स्कीम्स का लाभ मिलेगा। ये डिग्निटी ऑफ लेबर, इसके प्रति श्रम एव जयते के प्रति सरकार के कमिटमेंट को दर्शाता है। रेगुलेटरी रिफॉर्म से लेकर फाइनेंशियल रिफॉर्म्स, जन विश्वास 2.0 जैसे कदमों से मिनिमम गवर्नमेंट और ट्रस्ट बेस्ड गवर्नेंस के हमारे कमिटमेंट को और बल मिलेगा। साथियों, ये बजट न केवल देश की वर्तमान आवश्यकताओं को ध्यान में रखता है बल्कि हमें भविष्य की तैयारी करने में भी मदद करता है। स्टार्टअप के लिए डीप टेक फंड, जियोस्पेशियल मिशन और न्यूक्लियर एनर्जी मिशन ऐसे ही महत्वपूर्ण कदम है। मैं सभी देशवासियों को एक बार फिर
इस ऐतिहासिक पीपल्स बजट की बधाई देता हूं और फिर एक बार वित्त मंत्री जी को भी बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য। আসলে এটা একেবারে প্রথামাফিক যে বাজেট পেশের পর দেশের প্রধানমন্ত্রী তার উপরে প্রশংসা বা নিন্দা ইত্যাদি করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো বাজেট পেশের পর কোনো প্রধানমন্ত্রী সেই বাজেটের নিন্দা করেছেন এমন নজির নেই, কারণ স্বাভাবিক তাহলে নিজের নিন্দাই হবে। যাই হোক, আমি আবারও ফিরে আসছি আলোচনায় সুপর্ণবাবুর কাছে। আমি দুটো বক্তব্য একটু শুনিয়ে নিই, তারপর আবারও আমি সুপর্ণদার কাছে আসবো। কি বলছেন আমি একটু শোনাবো রাজনৈতিক প্রতিক্রিয়া। I think, frankly, the applause you heard from the BJP benches was for the middle class tax cut. We look at the details, and that may be a good thing. So, if you have a salary, you may be paying less tax. But the important question is, what happens if you don't have a salary? Where is the income going to come from for you to benefit from income tax relief? You actually need jobs. Unemployment was not mentioned by the finance minister in her speech. We have the world record in youth unemployment and in college-educated unemployed. So what is the method to generate jobs for these people? The budget is that the overall problems that are facing the economy were not addressed. You can talk about manufacturing mission and export mission, but how do we get there? I think those details we need to study in more care, but I have not heard in the finance minister's speech enough to cheer in those areas. আমি সুপর্ণদা আপনার কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাইবো, যে আপনি একজন অর্থনীতিবিদের সঙ্গে সঙ্গেও আইটি রিলেটেড বিষয় আপনার বিরাট বড় অভিজ্ঞতা রয়েছে। আমি একদম অভিজ্ঞতার জায়গা থেকে শুনতে চাইবো যে ভারতবর্ষ ডিজিটাল ভারতবর্ষের কথা শোনা যায়, প্রধানমন্ত্রীর মুখে শুনেছি গোটা বিশ্বে নাকি এখন ডিজিটাল ইন্ডিয়াতে ভারতবর্ষ নেতৃত্ব দিচ্ছে, কিন্তু আজকে ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে সেরকম কোনো বড় কথা আমরা শুনতে পারলাম না। অ্যানাদার দুটো বিষয় যদি আমরা দেখি, তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগ হবে এবং নতুন স্কিম আনা হবে, সেটা তিনি বলেছেন ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স স্কিল। এই দুটো ছাড়া সেভাবে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বা আমি যদি বলি আইটির ক্ষেত্রে তেমন কোনো বড় প্রস্তাব কিচ্ছু শোনা গেল না। আমি যদি সৈকত, আপনি আপনার প্রশ্নটা যদি আমি একটু ক্রিটিক্যাল বলে মনে করি, আমি যদি আমাদের প্রাইম মিনিস্টারকে বেনিফিট অফ ডাউট দিতে চাই সেখানে, কিন্তু আমি শ্রী শশী থারুর সাহেব যে কথাটা এক্ষুনি বললেন সেটার সাথে আমি সহমত পোষণ করতে বাধ্য হচ্ছি। তার কারণটা হচ্ছে যে আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু বাজেটটা খুব একটা ইন্টারেস্টিং ডে ছিল, যেখানে জিনিসপত্রের দাম কমছে বা বাড়ছে সেটা আসলে সেটা কখনোই হয়তো হওয়ার কথা ছিল না, কারণ বাজেট ইজ এ ডে অফ অ্যাকাউন্টস, কিন্তু তার সত্ত্বেও সেটা ছিল। আস্তে আস্তে এখন বাজেট ওই জন্য ইম্পর্টেন্স হারিয়েছে কারণ জিএসটি কাউন্সিল তৈরি হচ্ছে এবং সারা বছর ধরে আমরা জিনিসের দাম বাড়াচ্ছি, কমা খুব একটা হয় না বলে লোকে জানে বাড়বে, কিন্তু বাজেটে একটা ডিরেকশনের ব্যাপার থাকে যে হাউ ইউ আর ট্রাইং টু অ্যাড্রেস দ্যাট ইস্যু। তাহলে আজকে যে 4-5টা যেটা প্রেক্ষাপট ছিল সেটা হচ্ছে বেকারত্ব, বেকারত্ব এবং বেকারত্ব। আমরা বেকারত্বকে ঠিক কিভাবে অ্যাড্রেস করব তার কোনো ভিশন একটা কোনো স্টেটমেন্টে পাওয়া যায়নি। এক, দুই হচ্ছে যে আমরা মূল সমস্যার জায়গাটা হচ্ছে গ্রোথ, যেটা উনি বারবার বললেন। যদি আমার কাজই না থাকে আমি তো কোনো ট্যাক্স বেনিফিট পাচ্ছি না, এবং আমি একটা সার্টেন সেকশনের জন্য বলছি। তাহলে আমরা দেখলাম যে কোভিডের আগে আমরা ডিমনিটাইজেশন দেখেছি, এবং জিএসটিটাকে আমি সাপোর্ট করি, কিন্তু জিএসটিটার সমস্যা আছে, কিন্তু তাও জিএসটিটা একটা টাইমে নিশ্চয়ই করা হয়েছে, কিন্তু ডিমনিটাইজেশন বা এইসব মুভগুলো কিন্তু মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের পেছনটা প্রায় একদম শেষ করে দিয়েছেন এবং দি ইনফর্মাল ইকোনমিকে। তো তাহলে গভর্নমেন্ট নিজস্ব চাকরি সৃষ্টি করতে পারছেন না, বেসরকারি পুঁজি বিনিয়োগ নেই, ঠিক আছে। আমরা প্রত্যেককেই বলছি আপনি স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার হয়ে যান, আসলে এগুলো স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার নয়, এটা রাষ্ট্রপুঞ্জের ভাষায় এটা হচ্ছে আউট অফ নেসেসিটি। আমি একটা সেলফ এমপ্লয়মেন্টে যাচ্ছি, আমি তাকে খুব ভদ্রলোকভাবে একটা নাম দেওয়ার চেষ্টা করছি, হয়তো একটা স্টার্ট আপ এন্টারপ্রেনিয়ার বা কিছু। দুই, সুতরাং আজকে আমাদের সমস্যাগুলোকে অ্যাডমিট করতে হবে যে আমাদের সমস্যাটা কোথায়। এবং সত্যি চীনে আমাদের থেকে বেশি আনএমপ্লয়মেন্ট, চীনের আনএমপ্লয়মেন্ট ইজ 23.6, মানে ইউথ আনএমপ্লয়মেন্ট, আমার সেখান থেকে কম। এবং আমি মনে করছি এগুলোকে কোনো ইগো ইস্যু না করে
আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল মিলে আলোচনা করে যে কি করে এই ইউথ আনএমপ্লয়মেন্টের ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, এখানে কিন্তু মাসেল ফ্লেক্সিংয়ের কোনো ব্যাপার নেই যে আমার কতটা মানে মাসেল আছে সেটা ইম্পর্টেন্ট না। সেখানে কিন্তু কোনো ডিরেকশন বারবার পাওয়া যাচ্ছে না। যেটা বারবার করে বলছেন সুপর্ণদা, সেটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি বাজার থেকে, সরকারের মুখ্য উদ্দেশ্য এই ট্যাক্সের রিজিমটা বাড়ানোর, সেটা হচ্ছে যে বাজারে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। যেটা সুপর্ণবাবু বলার চেষ্টা করছেন, যদি ক্রয় ক্ষমতা বাড়তে হয় তাহলে আমাকে কিনতে হবে, মানে আমার হাতে টাকা থাকতে হবে। আমার যদি ইনকামই না থাকে, মানে আমি যদি 100 দিনের কাজে শ্রমিক হই, তাতে আমার তো কোনো লাভ হলো না, আমি তো একই জায়গায় থাকবো। এবং সৈকত সঠিকভাবে অ্যাড করতে চাই, ধরুন আপনি 2019 সালে সিদ্ধান্ত নিলেন যে আপনি কর্পোরেট ট্যাক্সটা কমিয়ে 26% করলেন। তার পেছনে যুক্তি, স্বাভাবিক যুক্তি আছে যে তারা পুঁজি বিনিয়োগ করবেন, কর্মসংস্থান করবেন, সব। আমি 2019 থেকে প্রায় 5 বছর হয়ে গেছে আজকে বাজেটটা করার আগে। আচ্ছা, সেখানে দেখলাম যে মজুরি কিন্তু স্থবিরই আছে। যেখানে ইনফরমেশন টেকনোলজি, আপনি আমায় জিজ্ঞেস করছেন বলে, ইনফরমেশন টেকনোলজিতে আজ অব্দি ফ্রেশারদের মাইনে সেটা ওই 3,60,000 এবং 3,70,000 তার বেশি বেরোয়নি। হ্যাঁ, আর একটা সিইওর মাইনে হচ্ছে 50 কোটি টাকা, আর আমি কিন্তু সেখানে দিচ্ছি। আমি বাইরের থেকে ব্যবসা আনছি কিভাবে? আমি বাইরের থেকে ব্যবসা আনছি ঘন্টায়, আর এখানে লোককে মাইনে দিচ্ছি মাসে, রাইট? তার মানে আমি আওয়ারলি বেসিসে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিচ্ছি, আর এখানে প্রত্যেককে পে করছি ওই বেসিসে। তাহলে যখন আমেরিকান সেনেটররা খুব স্বাভাবিকভাবেই বলছেন যে স্কিলের জন্য নয়, কম টাকার জন্যে আই এম শিপিং জবস টু ব্যাঙ্গালুরু ইজ অলমোস্ট অ্যাকিন টু ইন্ডিয়া, তার মানে আমাকে সেখানে কোনো কিছু নেই। তার মানে আমাকে কি করতে হবে? আজকে ওই সব জায়গাগুলোতে কাজ সৃষ্টি করতে হবে। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে অ্যাট্রিশন বেড়েছে, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আর নতুনভাবে সেরকমভাবে চাকরি সৃষ্টি করার জায়গায় নেই। সুতরাং কেউ যদি বলেন যে তথ্য প্রযুক্তি বিরাট কিছু করতে পারবে, তা কিন্তু নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইজ ইম্প্যাক্ট অন জবস ইম্পর্টেন্ট, কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে কী হবে সেটাও যেটা দেখতে হবে। আপনি জিএসটির ক্ষেত্রে, আপনি তখন যখন বিজেপির প্রতিনিধি ছিলেন, জিএসটি সরলীকরণ হওয়ার দরকার। জয়রাম রমেশ যে কথাটা বলেছেন 2 ওটা দরকার, তার কারণ 7-8 বছর হয়েছে, সেটা দরকার। আজকে অর্থমন্ত্রী এত কপাল করে জন্মেছেন যে উনি কোনো রকম কোনো কাজ না করে যদি পায়ের ওপর পা তুলে বসে থাকেন, কনজামশন ট্যাক্সে ওনার সিন্দুকটা ভরে যাবে, কিন্তু কিচ্ছু করতে হবে না, কারণ মানুষ কনজিউম করবে, উনি করতে থাকবে। কিন্তু আজকে এই যে জাগলারি, আমরা বোঝার চেষ্টা করব যে সত্যি সেটা হয়েছে কিনা, কিন্তু গরিব মানুষের হাতে পয়সা দিতে হবে এবং তাদের কথা চিন্তা করতে হবে। দে ক্যানট বি ইউজড as an election tool or an election robot only. এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানে আমি একটা উদাহরণ হিসেবে দিতে চাইবো, তারপর একটা বিরতিতে যাব এবং প্রত্যেকের কাছে আরো আলোচনায় আসবো। তবে আমাদের আজকের এই প্যানেলটা আমরা আধ ঘন্টা এক্সটেন্ড করছি এই কারণে, কারণ আমার মনে হয় যে এই পার্টে যে আলোচনাগুলো আসছে, এই আলোচনাগুলোর মধ্যে একদিকে যেমন রাজনীতির লোকেরা রয়েছেন, তারা তাদের ব্যাখ্যা দিচ্ছেন, অন্যদিকে অর্থনীতির ব্যাখ্যাগুলো আমরা পাচ্ছি। এবং খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা কোনো ডেটা এখনো সেভাবে পাচ্ছি না, তাই ফান্ডামেন্টাল প্রশ্নগুলোকে আমরা বেশি করে রাখার চেষ্টা করছি। এর উত্তর গভর্নমেন্ট দেবেন, তার উত্তর আমরা পাবো কিনা গভর্নমেন্টের ডেটায়, সেটা নিয়েও সন্দিহান আমরা রয়েছি। যাই হোক, তবে একটা প্রসঙ্গ আমি যেটা বলছিলাম আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরুন একটা গোটা গ্রাম, এই গ্রামে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে আপনি মনে করলেন যে সব দোকান আছে, শুধু একটা মুদিখানা দোকান এই গ্রামে নেই, পাশের দোকান থেকে সবাই মুদিখানার জিনিস কিনতে যায়। আপনি বুদ্ধি খাটিয়ে ওখানে একটা মুদিখানার দোকান দিলেন। এখন গোটা গ্রামের লোক নিশ্চয়ই পাশের পাড়ায় কি মুদিখানার দোকান কিনবে না, যদি আপনি রিজনেবল রেট হন বা ন্যূনতম বা একটু সামান্য বেশি রেটও হন। তাহলে কি হচ্ছে, আপনি ওই মুদিখানা দোকানটা যদি দিয়ে দেন একবার, তাহলে গোটা গ্রামের জিনিসপত্র আপনার দোকান থেকেই সবাই কিনবে। জিএসটি হচ্ছে লাইক দ্যাট। এই মুহূর্তে আপনি কিনবেন, আপনাকে খেয়ে বাঁচতে হবে, আপনাকে কনজিউম করতে হবে, আপনাকে বস্ত্র কিনতে হবে, পাউরুটি কিনতে হবে, যা যা কিনতে হবে আপনাকে কিনতে হবেই। আপনাকে বেঁচে থাকতে গেলে কিনতে হবে। আর ওই কিনতে গেলে ওই মুদিখানার দোকানের মালিক দুটো কর্মচারী দিয়ে রেখে দেবেন, আর যিনি ওই দোকানের মালিক তিনি এখন পায়ের উপর পা তুলে বসে থাকবেন, কারণ তিনি জানেন এই গ্রামের মানুষ খেয়ে পরে বাঁচতে গেলে তার দোকানে আসবেন এবং কিনবেন, দাম বেশি হলেও কিনবেন। এটার সমাধান কি, আমরা আলোচনায় আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি একটু ছোট করে প্রথমে মধুজার কাছে যেতে চাইবো। মধুজা, আপনি এফডিআই নিয়ে যে বক্তব্যটি রাখছিলেন, আমি পরবর্তীতে সেটা সুপর্ণবাবুর কাছে যাব। আমি সুপর্ণদার সামনে আপনাদের এফডিআই নিয়ে এই মুহূর্তের অবস্থানকে আমি একটু জানতে চাইবো, কারণ পরবর্তীতে আলোচনায় সুবিধা হবে। না দেখুন, এফডিআই নিয়ে আমাদের কথা খুব পরিষ্কার। এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, এইটাতে আমি খুব সোজা অঙ্কের মধ্যে যাচ্ছি। আমি দেখুন, বড় বড় কথা আমি খুব সাধারণ একজন মানুষ, আমি যেভাবে দেখি বিষয়টা, তাতে হচ্ছে যে এই যে এলআইসিতে এফডিআই এলো, এলআইসি থেকে যে পরিমাণ টাকা ভারত সরকার রোজগার করতেন, এইটা তো ক্ষতির মুখে পড়বে এই মুহূর্তে। এক। দুই, আমি একজন এলআইসির গ্রাহক, আমি ভারত সরকারের ওপর যতটা নির্ভর করব আমার টাকা রাখার ক্ষেত্রে, আমার টাকা সুরক্ষিত থাকার প্রশ্নে, আমি একটা বিদেশি কোম্পানির ওপরে ঠিক ততটা কি করে নির্ভর করব এবং কেন নির্ভর করব? ইতিহাস বলছে না যে নির্ভর করা যায় গোটাটা। আমরা একের পর এক কোম্পানিকে বন্ধ হতে দেখেছি দিনের পর দিন, একের পর এক কোম্পানিকে, যখন ওই মহামন্দার সময় এলো একের পর এক কোম্পানি ধসে গিয়েছে কার্যত। এবং এই গোটা বাজেটটা জুড়ে ব্যাংকের সুরক্ষা, ব্যাংককে বাঁচানোর প্রশ্নে দাঁড়িয়ে, ব্যাংকের সুরক্ষার প্রশ্নে দাঁড়িয়ে কি বলা হলো বলুন তো? একটা কথা নেই সেখানে দাঁড়িয়ে। আর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে আমি একটু ছোট্ট করে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছেন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করবে যদি মধ্যবিত্তের হাতে ক্যাশ ফ্লো বাড়ে। এখন আয়ের সংস্থান হচ্ছে না, ক্যাশ ফ্লো কি করে বাড়বে এটা আমার যথেষ্ট পরিমাণ ডাউটের জায়গা। কিন্তু আমার, এবং হবে না বলেই আমার ধারণা যে ক্যাশ ফ্লোটা হলে পরে আসলে বাজারের উত্থান সম্ভব। কিন্তু আমার একটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন ব্যবস্থাকে যদি শক্তিশালী না করা যায়, খাবার জিনিসের দাম কি তাহলে কমতে পারে কোনোদিন? পেট্রোল ডিজেলের দাম কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এগুলো যদি না হয় তাহলে খাবার জিনিসের দাম কমবে না। এটা খুব বাস্তব কথা, এটা খুব বাস্তব কথা। এবং সেখানে দাঁড়িয়ে আমি বলছি, খুব পরিষ্কার কথা হচ্ছে, এই বাজেটটা ওই বলছেন না বারবার যে বিহারমুখী, বিহারের সাধারণ মানুষের জন্যও নয়, গোটা ভারতবর্ষের সত্যি যে বাজারের সহজ হিসেব হচ্ছে যে জিনিসের দাম তিনটে কারণে বাড়ে। এক হচ্ছে তাতে যদি সরকারের সরাসরি নিয়ন্ত্রণ না থাকে, এক। দুই, অতিরিক্ত খরা, বন্যা বা এরকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় যার উপর কারোর কোনো হাত থাকে না, এক্ষেত্রে বাড়ে। আর তিন নম্বর বাড়ার কারণ হচ্ছে যদি চাহিদা কোনো জিনিসের কমে যায়, কোনো খাবার বা কোনো জিনিসের চাহিদা কমে যায়, তখন কিন্তু যোগান অতিরিক্ত হওয়ার কারণে হয় জিনিসের দাম বেড়ে যায় অথবা কমে যায়। এই ধরনের ক্ষেত্রে হবে। হঠাৎ করে কোনো জিনিস গুদামজাত হয়ে যাওয়ার পেছনেও কিন্তু জিনিসের দাম বাড়তে পারে, যেমন এই রাজ্যের আলুর ক্ষেত্রে বহুবার আমরা দেখেছি। এইগুলোর ক্ষেত্রে পলিসি ডিসিশন সেন্ট্রাল গভর্নমেন্টের বিশেষ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন কতগুলো ক্ষেত্রে আমরা দেখলাম যে সরকার বলছে আমরা আত্মনির্ভরতা, মানে তৈল বীজ, মানে তেলের দাম, আমরা জানি যে তেলের দাম বিগত 10 বছরে উত্তরোত্তর বেড়েছে, সরকার বলছে এবার আমরা নিজেরাই তৈরি করব। আরো কতগুলো ক্ষেত্রে সরকার বলছে আমরা নিজেরা তৈরি, যেমন ডাল যে ডাল আমরা খাই, সেই খাওয়ার ডাল সরকার বলছে যে আমরা নিজেরাই তৈরি করব, আমরা বাইরে থেকে ডাল আনবো না, ফলে ডালের দাম কমতে পারে। এগুলো অ্যাজাম্পশন, কিন্তু সরকারের ডাইরেক্ট পলিসি এক্ষেত্রে নির্ভর করছে। আমি একটু নীলাঞ্জন তোমার কাছে জানতে চাইছি। নীলাঞ্জন, এই যে তিনটে কারণের কথা তুমি বললে, এর মধ্যে মানে পরের দুটো কারণের দেখো কোথাও আপাতত কোনো সেই অর্থে মানে বাস্তবতা ভারতবর্ষের বুকে সেই অর্থে নেই। তাহলে প্রথম কারণটা সরকারের পলিসি, সরকারের পলিসিটা তাহলে ম্যাটার করবে এখানে না? যেহেতু ফুড ইনফ্লেশন এবার হওয়ার মূল কারণ ছিল যে বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় একটা অন্যতম কারণ ছিল। সামলানোটা তো সরকারের কাজ, সরকার কি করেছে সেক্ষেত্রে সেই পলিসি নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা এই আলোচনায় স্টুডিওতে আলোচনা করেছি, সুবর্ণদাই ছিলেন। আমি আবার একটু চলে যেতে চাইবো নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, এই মুহূর্তে যদি আমরা সাম আপ করতে যাই অনুষ্ঠানে, তাহলে সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্তরে এখনো সেভাবে কোনো স্টেটমেন্ট নেই। ওয়াই? দেখুন, একটা তো বিষয় আমার মনে হয়, আমি এর আগে যতগুলো বাজেট শুনেছি মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি প্রত্যেকবারই 2 ঘন্টা, কখনো কখনো 2.5 ঘন্টা এরকমও তার বক্তব্য চলে গেছে, কিন্তু এবারের বাজেটটা অনেক বেশি কম আমার মনে হয়েছে। একটা পয়েন্ট যেটা প্রফেসর মৈত্র যেটা রেজ করছিলেন, যে এই যেটা 12 লাখ অব্দি যে স্ল্যাবটা নিয়ে যাওয়া হয়েছে, তার জন্য সেটা পুনরুদ্ধার করবে কি করে সরকার সেই টাকাটা। তা আমার মনে হয় এখানে সোশ্যাল সিকিউরিটি যা স্কিম আছে সেগুলো আমরা যদি একটু ইনডেপথ দেখি, তাদের একটা আউটলে বেরিয়েছে, সেটা যদি আমরা দেখি, এই যে তারা বলছেন, আপনি বললেন যে পোষণে, মানে পিএম পোষণে নাকি টাকা বেড়েছে, কি বেড়েছে? বাড়াবে বলেছে, হ্যাঁ,
প্রতিশ্রুতি। তো কতবার আমি কিছু আগের বলিনি। বার যেটা ছিল মানে হচ্ছে পিএম পোষণ আমি পরিষ্কার করে হ্যাঁ। দিই, অঙ্গনওয়াড়ি প্রকল্প যেটা কেন্দ্র রাজ্যের যৌথ প্রকল্প। রাইট, সেখানে কেন্দ্রের যা মানে আগের বারের যে অ্যালোকেশন ছিল সেটা হচ্ছে 12,400 12,467, এবার সেটা 12,500, মানে খুবই যৎসামান্য। যৎসামান্য, এটা কিছু বেড়েছে মানে কি বলবেন আপনি, বাকি যেগুলো দেখেন সেখানে কিন্তু খুব একটা কিছুই বাড়েনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা বক্তব্য যে তারা অনেক বেশি এই জায়গাগুলোকে কার্টেল করে, এবার আপনি বলতেই পারেন আগের বছরটা গরিবদের জন্য ছিল, কিন্তু গরিবরা কি মানে তারা কি সবাই মধ্যবিত্ত হয়ে গেছে আমি জানি না, তা এবার নাকি মধ্যবিত্ত, এবার কোন মধ্যবিত্ত বলুন তো, মানে 12 লাখ টাকা। এটা আমি বারবার বলছিলাম যে কোথাও লোয়ার মিডল ক্লাস এই শব্দটাই উল্লেখ করা হয়নি, বারবার মিডল ক্লাস বা পভার্টি লাইন এগুলোর আজকাল ডেফিনেশন কিছু তো সেভাবে পাই না, বা কোনো ডেটাগুলোও পাওয়া যায় না। যাই হোক, কিন্তু এই 1 লাখ টাকা যারা মাসে রোজগার করে তারা এমনি বিভিন্ন রকমের মনে হচ্ছে এটা সরকার কি ইচ্ছাকৃতভাবে মিডল ক্লাস শব্দটা ব্যবহার করছে। এটাতে এটা প্রমাণিত হয় যে ভারতবর্ষের মানুষ আর দরিদ্র সীমার মধ্যে নেই, ভারতবর্ষের মানুষ ক্রয় ক্ষমতা সম্পন্ন মানুষ। আমি এই প্রশ্নে এটা কি আপনি বলছেন এটা পলিটিক্যালি একটা ব্যবহার করা শব্দ? এই প্রশ্নে একটা ইন্টারেস্টিং তথ্য দিই, একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে বিপিএল শব্দটা মহারাষ্ট্রে উঠিয়ে দেওয়া হয়েছিল, বিপিএল শব্দটাই উঠিয়ে দেওয়া হয়েছে, বিলো পভার্টি লাইন শব্দটা না থাকলে তো আর পভার্টি লাইনের গল্প থাকে না। ইচ্ছাকৃতভাবে যে ভারতবর্ষে ক্রয় ক্ষমতা সম্পন্ন সব ব্যক্তি, কেউ লোয়ার মিডল ক্লাস নয়, কেউ গরিব নয়, এবং তারা জানেন এই যে ট্যাক্সটা তারা কিভাবে ইভেড করবেন সেটা তারা খুব ভালো করে জানেন, কোথায় মানে কোথায় টাকা রাখতে হবে, কি করতে হবে সেটা তারা জানেন। কিন্তু যারা লাফাচ্ছে, আজকে তো দেখলাম অনেকে মানে টেবিল তো বাজালেন, বা সোশ্যাল মিডিয়াতে আপনি যদি টুইটার খোলেন আপনি দেখবেন সবাই এখন ট্রেন্ডিং এ নেমে গেছে। আমার বক্তব্য হচ্ছে তারাই করছেন যারা ওই ধরুন ওই মাসে 15,000 টাকা পান, তারা লাফাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। তাদের লাফানোটা মানে কমে যাবে কারণ যখন তারা রিয়েলিটিকে ফেস করবে। আর আমার যেহেতু পশ্চিমবঙ্গের, আমি যেহেতু তৃণমূল কংগ্রেসের মানে কর্মী হিসেবে বলছি, আমার মনে হয় যে আমরা বাংলার মানুষ যেটা চেয়েছিলাম যে তারা একটা ফাইনাল একটা সলিউশন দেবেন। আমাদের এই যে 3 বছর ধরে আমাদের যে বকেয়াগুলো আছে সেটা নিয়ে কোনো সফলতা শব্দ নেই, যে যৌথ পরিকাঠামো অনুযায়ী যে সোশ্যাল কোনো নেগেটিভ রেসপন্সিবিলিটির জায়গাটার কথা আপনি বলছেন, তারা এটাও বলছে না, তারা এটাও বলছে না যে এই রাজ্যটাকে আমরা দিচ্ছি না এই কারণে, মানে পশ্চিমবঙ্গের নামটাই নেই। এক সেকেন্ড, বিজেপির মুখপাত্র তিনি বলে গেলেন যে পশ্চিমবঙ্গটাকে আমরা বাংলা, তারা তো পশ্চিমবঙ্গকে মানে মানে ভারতবর্ষের অংশই মনে করছে না মনে হচ্ছে, এতদিন ধরে টাকা আটকে রেখে কলোনি ভাবে, দিল্লির কলোনি নাকি আমরা। আমি এবার সুপর্ণদার কাছে দুটো স্পেসিফিক প্রশ্ন নিয়ে যাব। সুপর্ণদা, অনুষ্ঠানও শেষ পর্যায়ে এগোচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে এফডিআই, বীমা ক্ষেত্রে যদি এফডিআই 100% করে দেওয়া হয়, আমি সহজ অঙ্কে যা বুঝি বিদেশি বিনিয়োগকারীরা বা বিদেশি কোম্পানি ভারতবর্ষে এসে বীমা ক্ষেত্রে তারা ব্যবসা করতে পারবে, কিন্তু ভারতবর্ষের মানুষ বিদেশি বিনিয়োগকারীদের উপর, বিদেশি কোম্পানির উপর ভরসা করবে কি করে, যেখানে এলআইসির মতো একটা সংস্থা তাদের খোলা বাজারে দিয়ে দেওয়া হয়েছে এবং এলআইসি বিগত কয়েক বছরে তা ব্যবসা করছে। আমি যতদূর খবর পাচ্ছি যে একাধিক প্রপার্টি বিক্রি করতে হচ্ছে এলআইসি কে। আমি সেই প্রপার্টি বিক্রির খবরটা আমি যেহেতু জানি না, আমি উত্তর দেব না। কিন্তু আমি মৌলিক স্তরে যেটা আপনার প্রশ্ন, যে যে কোনো ক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউ করা হবে কি হবে না, এটা আপনার একটা যদি মৌলিক প্রশ্ন হয়, আমার মৌলিকভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টে কোনো আপত্তি নেই। এবং কেন আপত্তি নেই বলছি, তার কারণটা হচ্ছে যে আমি সবসময় প্রতিযোগিতায় বিশ্বাস করি। সুতরাং আজকেও যদি আমি একটা মার্কিন বাজারে গিয়ে সেই সুবিধাটা চাই যে আমাকে মার্কিন বাজারেও সেখানে গিয়েও আমাকে ইকুয়াল কম্পিটিং রাইটস দেওয়া হোক, তাহলে আমার দেশেও কিন্তু তাকে তার দরজাটা খুলে দিতে হবে, কেন রেসিপ্রোসিটি না হলে কিন্তু আমি গ্যারান্টি করতে পারবো না। হ্যাঁ, আপনি যেটা বলতে পারেন যে প্রথম কথা হচ্ছে যে এই যে টাকাটা তুললো বা এইটা করার জন্যে তার একটা, যেরকমভাবে ব্যাংকও যে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক বা এসসিবি যাদের বলি, তারা যখন কাজ করেন তারা রিজার্ভ ব্যাংকের কাছে একটা টাকা গচ্ছিত রাখেন, ঠিক আছে, অপারেট করার জন্য, যে কোনো সময় যদি ফেল করে যায় রিজার্ভ ব্যাংক সেই টাকাটা সেই কাস্টমারদের দিতে পারবে না। সুতরাং এবং সভারেন গ্যারেন্টি সবসময় থাকে। সুতরাং আজকে যদি সভারেন গ্যারেন্টিটা যদি তারা দিয়ে দিতে পারেন এবং ইন্স্যুরেন্স কোম্পানি যদি যতটা তাদের ব্যবসা করার অধিকার আছে সেই টাকাটা যদি একটা কর্পাসে থাকে, তাহলে প্রতিযোগিতার বাজারে কেউ আসবেন না কেন, সেটা আপত্তি নেই। হ্যাঁ, কিন্তু দুই হচ্ছে এলআইসির মতো সংস্থাকে একটা ফরেন প্লেয়ারকে আনার জন্যে যদি কোনোভাবে এটা এস্টাবলিশ করা যায় যে আমি ইচ্ছে করে বা এমনভাবে একটা এলআইসির মতো একটি সংস্থাকে উইকেন্ড করছি,
সেটা একদমই কাম্য নয়। আমি বোঝাতে পারছি? আমি কিন্তু প্রতিযোগিতার বিপক্ষে নই। আমি বিএসএনএল অন্যদের সাথে প্রতিযোগিতায় আসতে হবে, কিন্তু আমি যদি বলি যে আমি ইচ্ছে করে কোনো প্রাইভেট টেলিকম কোম্পানির ব্রিফ নিয়ে আমি এনশোর করব যে আমার বিএসএনএলটা বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ ভেরি ভেরি আনফেয়ার। সুতরাং একটা হচ্ছে ফেয়ারনেস অফ অ্যালাউইং দ্য ফেয়ারনেস অফ অ্যালাউইং এভরিবডি টু বি ইন দি কম্পিটিশন, এক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আমার দেশীয় জায়গাগুলোকে বন্ধ করে দেবো, মানে তাদেরকে এমনভাবে কন্ডিশন ক্রিয়েট করবো যে তারা অপারেট করতে পারে না। এবং আজকে এই যে পাবলিক গুড, যেটা আমার মনে হয় মধুজাদা যেটা হয়তো বলার চেষ্টা করছেন, নীলাঞ্জনও বলার চেষ্টা করছেন, যে আজকে দেশে একটা খুব সাটল ওয়েতে সন্তর্পণে পাবলিক গুডটাকে প্রাইভেট গুড হিসেবে কনভার্ট করে দেওয়ার একটা কিন্তু ভীষণভাবে একটা প্রকল্প চলছে, যে পাবলিক গুড হলে তার মধ্যে অনেক মিসম্যানেজমেন্ট হয়তো থাকতে পারে, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানি এটা দিস ইজ মাই প্রপার্টি, রাইট? কিন্তু আস্তে আস্তে কি করা হচ্ছে, সেটা যে কোনো সরকার এবং এই রাজ্য সরকারকেও আমি সেখান থেকে কোনো মুক্তি দিতে পারি না, তার কারণ তারা কেন্দ্রীয় সরকারের মতো কিছু না কিছু করার জন্য তারা প্রপার্টি বিক্রি করছেন। এই যে তারা প্রপার্টি বিক্রি করছেন, আমি রাজ্য সরকারকে সাপোর্ট করতাম প্রপার্টি বিক্রি করা যদি তারা অ্যাসেট ক্রিয়েশন বা সম্পদ ক্রিয়েশনের জন্য, কিন্তু তারা যদি লক্ষ্মীর ভান্ডার বা অন্য প্রকল্প চালানোর জন্য তারা যদি পাবলিক গুড বা সেই অ্যাসেটগুলো বিক্রি করে দেন, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে অফ ডুইং থিংস। এবং এটা আমি 12 তারিখের জন্য তুলে রাখছি, বিকজ নীতি আয়োগ হ্যাজ অলরেডি গিভেন দ্য রিপোর্ট অন দ্য স্টেট অফ ফাইন্যান্সেস। এবং কেরালা পরশুদিনই মাইনরিটি স্কলারশিপ সব বন্ধ করে ফেলেছে। কেরালার গ্রেট ইকোনমি, দ্যাট মিথ হ্যাজ বাস্ট, ঠিক আছে না? সুতরাং আজকে পাবলিক ইনস্টিটিউশনসগুলোকে প্রোটেক্ট করতে হবে, এবং বিকজ দে আর দ্য জুয়েলস, তাদেরকে প্রোটেক্ট করতে হবে। তাদেরকেও বলতে হবে যে তোমরাও কমপ্লিট করো, তাদেরকে পুনরুজ্জীবন দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা হতে পারে। হ্যাঁ, কিন্তু ইচ্ছে করে এমন ভাবে অর্ডারস আমি যদি ওপর থেকে তৈরি করি যে তারা সিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং অ্যাপারেন্টলি দেখাচ্ছি যে তারা পেরে উঠছে না, দ্যাট ইজ অলসো নট দ্য রাইট ওয়ে অফ ডুইং। তাহলে যেটা হবে ভবিষ্যতে, যে সরকার আবার সেই লক্ষ্মীবাবু ব্যাংক হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই লক্ষ্মীবাবু ব্যাংকে ফেরত যেতে চাই। এক্স্যাক্টলি। আমি সেকেন্ড যে প্রশ্নটা করব এবং অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে বিগত 4-5টি বাজেট আমি যদি খুব মন দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে সরকারের যেটা খুব গুরুত্বপূর্ণ, তারা বারবার করে পক্ষে বিপক্ষে নানাভাবে বলার চেষ্টা করছে যে আপনারা নিজেরা কাজ করবেন কেন, আপনারা মাইনে পাবেন কেন, আপনারা লোককে মাইনে দেবেন, আপনারা এন্টারপ্রেনিউর হবেন, আপনারা নিজে উদ্যোগপতি হবেন, ছোট ব্যবসা করুন, 5 টাকা ইনকাম করুন, কিন্তু আপনি মালিক হন। সরকারের নীতি হচ্ছে এটা। আমি বহু অ্যাড দেখছি সরকারের, যে এটাই হচ্ছে সরকারের এই মুহূর্তে পলিসি। আপনি সরকারি চাকরি করবেন কেন, আপনি চাকরি দিন 4 জনকে। কিন্তু প্রসঙ্গ এখানে আসছে এই ক্ষেত্রে যে আমি চাকরি দিতেই পারি, আমি চাই আমি মালিক হতে, কিন্তু আমাকে লোন নিতে হবে। লোন দেবে কে? ব্যাংক। গ্যারান্টার কে? সরকার। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, সত্যি কি আমি ব্যবসা করতে চাই? আমি কি সত্যি ব্যবসা করতে চাই? আমি তো সিকিউর চাকরি চাই, আমি তো গভর্নমেন্টের চাকরি চাই। আমি তেলে ভাজা বিক্রি করতে যেমন চাই না, তেমনি আমি কোনো কোম্পানির মালিকও হতে চাই না। প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় যে এটা আমি আপনার সাথে, সরকার যে কারণেই বলে থাকুন, আমি সৈকত আপনার সাথে একদমই সহমত হতে পারছি না। কারণটা বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যে আমরা যদি ভাবি যে আমরা ক্লেম করি BA MA PhD, হ্যাঁ, সেটা কোয়ালিফিকেশন দেখানোর জন্য দেখাই, কিন্তু আমার যদি BA MA PhD MBA PhD সব করেও আমার যদি 2 টাকা রোজগার করার মতো কোনো স্কিল সেট না হয়ে থাকে, অ্যান্ড আই এম লুকিং ফর আ সিকিউর জব ফ্রম দি গভর্নমেন্ট, কোনো গভর্নমেন্টই আপনাকে সেই সিকিউরিটি দিতে পারবে না। ঠিক আছে? সুতরাং সিকিউরিটি উইল হ্যাভ টু কাম থ্রু ইউর সেলফ। সরকারের কাজটা হচ্ছে ইকোনমিক অপরচুনিটি তৈরি করা, রাইট? এবং যে কোনো ব্যবসা করছেন তার যদি কাজ করতে গিয়ে কোনো কন্টক থাকে, সেই কন্টক মুক্ত করা, যাতে সঠিকভাবে তারা কাজ করতে পারে। কিন্তু আজকের যে সরকারের যে ওয়েটা হচ্ছে যে আপনারা আসলে স্বনির্ভর হন। স্বনির্ভর আর এন্টারপ্রেনিউরশিপ কিন্তু এক নয়। সুতরাং সেলফ এমপ্লয়মেন্ট আর এন্টারপ্রেনিউর যদি কেউ সমার্থক শব্দ ভেবে থাকেন, সেটা হয়তো ভুল। বাট উই হ্যাভ মুভড আউট অফ দ্য নেহরুভিয়ান এরা অফ দ্য কমান্ডিং হাইটস অফ ইকোনমি, দ্যাট গভর্নমেন্ট উইল বি আ জব ক্রিয়েটার, যেরকম ভাবে রেলওয়েজ উইল বি আ ক্রিয়েটার অফ জবস,
বা আমি আর্মিতে নেব, আর্মি নিশ্চয়ই লোক নেবে, কিন্তু ইনফ্যান্ট্রির হয়তো লোক আর দরকার নেই, কারণ আমার সাইবার সিকিউরিটি প্রফেশনাল হবে। আমি যদি SBI এরও রিপোর্ট দেখি, দেখা যায় সাবঅর্ডিনেট অফিসার কমছে, আমার কিন্তু ওভারঅল অফিসার বাড়ছে। সুতরাং আজকে যেটা ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, যে কোনো সরকারি ওই রকম কমিটমেন্ট কিন্তু দিতে পারবে না। কিন্তু সরকার কি চেষ্টা করতে পারে, বিরোধীরা তো এটাকে বিরাট ইস্যু করছে, আনএমপ্লয়মেন্ট হিসেবে ধরছে। কিন্তু আমার এখানেই বক্তব্য সুবর্ণদা, যে চাকরি আর কর্মসংস্থান কিন্তু এক নয়। সরকারের কাজ কি? সরকার যদি না, আমার একটা ছোট কথা আছে, স্যার বললেন তো এটা স্কিলের উপর ডিপেন্ড করে আসলে, যে আমি যদি MA BA PhD করেও আমি যদি হচ্ছে যে স্কিল যদি আমার তৈরি না হয়, তাহলে আমি চাকরি পেতে পারবো না। তাহলে আমার কথা হচ্ছে যে আমি ধরে নিলাম রোজগার, কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্টের কাজটা কার? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। এইটা গোটাটা স্কিল ডেভেলপমেন্ট যদি শুধুমাত্র নিজের ইচ্ছের জন্য হতো, তাহলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এতগুলো প্রোগ্রামিং আজকে হচ্ছে থাকতো না। স্যার আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কর্মসংস্থান তৈরি যদি সরকারের কাজ না হয়ে থাকে, আমি তা বলি, কিন্তু কর্মসংস্থানে আমি কিন্তু মধুজা আপনাকে আমি একটা কথা বলি, আমি অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করলে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি যখন বলছি যে সরকারের কাজ সরকারি চাকরি বাড়ানো নয়, এটা বোধহয় ডিস্টিংশন করতে বলছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি বারবার এটাই বলতে চাইছি। সরকারি চাকরি মানে কি? এক মিনিট প্লিজ। সরকার এক মিনিট, যেটা সুবর্ণদা খুব স্পেসিফিক্যালি বলেছেন, এইখানেই হচ্ছে মূল বিতর্কের জায়গা। আমার মনে হয় এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চললেও শেষ হবে না। বিরোধীরা যারা মনে করছেন, যারা দীর্ঘদিন সরকার চালিয়েছেন, যারা রাজ্য সরকার চালাচ্ছেন, তারা মনে করছেন সরকারের কাজ হচ্ছে একেবারে নিশ্চিত সরকারি চাকরি দিয়ে আনএমপ্লয়মেন্ট রেটকে কমানো। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিগত কয়েকটি বাজেটকে যদি আমরা ভালোভাবে দেখি, বিশেষ করে বিজেপি শাসিত সরকারের, তারা বলছেন বা তাদের অর্থনীতি বলছে, তাদের পলিসি বলছে যে সরকারি চাকরি কেন হচ্ছে না তার উত্তর মিলছে না, কিন্তু তারা আনএমপ্লয়মেন্ট কমাতে কর্মসংস্থানমুখী অর্থনীতির পথে এগোনোর কথা বলছেন। এইখানে মূল টাসেল তৈরি হচ্ছে, এবং যে কারণে আমরা জানি না এটা ভুল, এটা ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট কমেনি, এটাও সত্যি, এটাও সত্যি। হ্যাঁ, আমি আলোচনা এখানে শেষ করছি, আর সময় আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করার জন্য। নমস্কার।